আমাকে কি শোনা যাচ্ছে? একটু কেউ যারা লাইভে আছেন একটু কমেন্ট করে বললে ভালো হয়। আমাকে শোনা যাচ্ছে? শতদলদা, আমার কথা কি পুরো আসছে নাকি? মনে হয় কথাবার্তা সবই পরিষ্কার আসছে, আমার শোনা যাচ্ছে। আমি তবে শুরু করছি। ঠিক আছে, আমি শুরু করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বন্ধু পেজকে, ধন্যবাদ জানাচ্ছি শ্রীযুক্ত শতদল আচার্য মহাশয়কে, যিনি আমাকে এই সুযোগটুকু আজকে দিয়েছেন। অশেষ ধন্যবাদ দাদা। ভালো লাগছে এমন একটা প্ল্যাটফর্ম পেয়ে আজকে আপনাদের সাথে কিছু গল্প করতে পারবো, কিছু আড্ডাও দিতে পারবো। যেহেতু আমরা বাঙালি, আমাদের গল্প করা আমাদের ধমনীতে বিরাজিত। ভালো লাগছে। আমরা যে করোনা মহামারীর মধ্যে আছি, সেই জায়গায় দাঁড়িয়ে এ ধরনের একটা পেজ আমাদের ঘরে বসে বিভিন্ন জায়গার আর বিভিন্ন মানুষের অনুষ্ঠান দেখতে পাচ্ছি। সত্যি সেটা খুব ভালো একটা অনুভূতি। এ ধরনের পেজকে সাধুবাদ জানানোর বিষয়। আমরা দেখি সারাদিন কাজকর্ম করার পর যখন রাত্র আসে, বইপত্র নাড়াচাড়া করি, কিন্তু তারপর আর বইপত্র মনটা স্থির থাকছে না। কোথাও যেন কিছু একটা অপূর্ণতা থেকে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কখনো যখন মোবাইল হাতে নেই, তখন নানা ধরনের অনুষ্ঠান, বিভিন্ন পেজের বিভিন্ন অনুষ্ঠান দেখতে পাচ্ছি। সত্যি সেটা খুব আনন্দ হয়। সে সময় ভুলে যাই আমরা এই ধরনের একটা মহামারীর মধ্যে আছি, ভীতির মধ্যে বাস করছি। সত্যি প্রত্যেক পেজকে ধন্যবাদ জানানোর বিষয়। অবশ্যই বন্ধু পেজকে শতদলদা আমাকে সুযোগ দিয়েছেন, অশেষ ধন্যবাদ শতদলদাকে। আমরা দেখি ঘরে বসে আমরা বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করতে পারছি। যে সকল অনুষ্ঠান দেখছি, হয়তো যারা পার্টিসিপেন্ট, যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, বাস্তবের পটভূমিতে হয়তো ওদের সরাসরি অনুষ্ঠান উপভোগ করার আমাদের সেরকম সুযোগ হয়তো কখনোই হতো না। কিন্তু এ ধরনের পেজের মাধ্যমে আমরা দেখছি সুদূর কলকাতা, কখনো বাংলাদেশ, কখনো আমাদের বরাক ভ্যালির বিভিন্ন জায়গা থেকে অনুষ্ঠান হচ্ছে। দেখে ভীষণ ভালো লাগছে। সেই ভালো লাগা থেকে প্রাণিত হয়ে আমি সুস্মিতা নাথ আজকে আপনাদের সাথে একটু গল্প করতে এসেছি, একটু কবিতা বলতে এসেছি। আমরা যেহেতু বাঙালি, বাংলা আমাদের ভাষা, আমাদের গর্ব, আমাদের অভিমান। আমরা দেখি সেই বাংলা ভাষাকে বাঁচাতে গিয়ে কখনো ৭১-এ, কখনো ৬১-তে সুদূর বাংলাদেশ, কখনো আমরা দেখি আমাদের বরাক ভ্যালিতে আমরা শহীদ হতে দেখেছি। সত্যি ভাষার জন্য ওরা নিজের রক্ত বিনিময়ে আমরা সেই ভাষাকে পেয়েছি। সেই ভাষার প্রতি মর্যাদা আমাদের অবশ্যই রক্ষা করতে হবে, আমাদের সবসময় সচেষ্ট থাকতে হবে। আমি প্রত্যেক শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আমার একটা কবিতা, কবি সৈয়দ নৌশাদ আলী, সেই কবিতাটির মাধ্যমে। ১৯শে মে শুধু নস্টালজিয়া নয়, রক্তে ভেসে যাওয়া কবিতার পংক্তিও নয়, এক অধিকারের কণ্ঠস্বর। ১৯শে মে ইতিহাসের কালপ্রহরী, একটি রক্তের নদীতে ভেসে যাওয়া সে সন্ধ্যার আরতি, একটি দীর্ঘশ্বাস, হেঁটে যাওয়া বিপ্লবের গান। মৃত্যু শুধু মাতম নয়, এ এক জাগরণ। একটি মৃত্যুতে হাজার চোখ জেগে ওঠে, কোটি কণ্ঠস্বরের আর্তনাদ মুখরিত হয়। মৃত্যু শুধু বিয়োগ নয়, মৃত্যু মগজে খলবলিয়ে ওঠা। মৃত্যু একটি আন্দোলন, মৃত্যু করতলের আগুন,
মৃত্যু অ্যালবামে সাজানো শহীদের প্রেম। এত মৃত্যুর পর আমরা মায়ের ভাষার অধিকার পেয়েছি, কিন্তু ভাষার মানুষকে আপন করে নিতে পারিনি। প্রতিবেশী করেছি, আত্মীয় করতে পারিনি। আবার নেমে আসুক একটি 19শে মে, রক্তে রক্তে ভিজে যাক আমাদের প্রিয় অক্ষর। সব হারানো মা বলুক, আত্মনাদ করে বলুক, হিন্দু সন্তান নয়, মুসলিম সন্তান নয়, বাঙালি হারিয়েছে তার মার সন্তান। সত্যি আমরা বিভিন্ন সময় দেখি, কখনো আমাদের দেশ বাঁচাতে, কখনো আমাদের ভাষাকে বাঁচাতে ভারত মায়ের সুসন্তানরা আত্মবলিদান দিয়েছেন। কয়দিন আগেই আমরা দেখেছি লাদাখের সীমানায়, সেখানে আমাদের ভারতবর্ষের সুসন্তান 20 জন যারা শহীদ হয়েছেন, তাদের শ্রীচরণে আমি আমার একটা কবিতা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। কবিতাটি আমারই লেখা, হে বীর। একটু অপেক্ষা করুন, আমি বের করে নিচ্ছি, এক সেকেন্ড। একটু আমি বের করে নিচ্ছি কবিতাটা। কবিতা হচ্ছে আমাদের মনের অনুভূতি, আমাদের ভাবাবেগ। সেই অনুভূতি এবং ভাবাবেগকে আপনাদের সামনে তুলে নিয়ে আসছি। জানি না কতটুকু আমি পারি, বা সেটা যাচাই কখনো করি না। ভালো লাগে কবিতা বলতে, সেই ভালো লাগাটাকেই আপনাদের সামনে তুলে এনেছি। আমরা দেখি বাংলা সাহিত্যাকাশে বিভিন্ন সময় বিভিন্ন কবি সাহিত্যিকেরা আবির্ভূত হয়েছেন। প্রত্যেকের লেখা স্বতন্ত্র বৈশিষ্ট্যে পরিপূর্ণ, প্রত্যেকেই বিভিন্ন স্বাদের কবিতা নিয়ে আসছেন। আজকে আমি আপনাদের সামনে বাংলা সাহিত্যে বিভিন্ন কবি সাহিত্যিকদের কবিতা নিয়ে আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। এক সেকেন্ড, আমি বের করে নিচ্ছি। পেয়ে গেছি। হে বীর, হে বীর, তোমাকে জানাই প্রণাম। তোমরা আমাদের গর্ব, আমাদের অভিমান। তোমরা আছো বলে আমরা ভালো আছি। সীমানায় রাতের প্রহরী বলে রাতে সুখময় স্বপ্ন দেখি। তোমরা আছো বলে ভালো থাকি। তোমরা আছো বলে ঈদ, পুজো, হোলিতে আমরা মেতে উঠি, উপভোগ করি জীবনের সব বিলাসিতা। আর তোমরা অন্ধকারে যখন কালো মেঘ গর্জে উঠে, পাখিরা ভাষা খোঁজে, তখনও তোমরা বসে থাকো সেই অন্ধকারের সীমানায়। শীতের রাতে যখন আমরা প্রবল ঠান্ডায় কেঁপে উঠি, তখনও থাকো নিজের দায়িত্ব পালনে। হে বীর, তোমাকে জানাই প্রণাম। তোমরা আমাদের গর্ব আর অভিমান। সত্যি ভারতবর্ষের প্রত্যেক মায়ের সন্তান আমাদের জন্য গর্ব এবং অভিমানের বিষয়। যারা নিজের স্বার্থ, নিজের ভালো লাগা, নিজের না লাগা কিছুরই তোয়াক্কা না করে এক ডাককে আমরা দেখি কায়মনো বাক্যে এগিয়ে যান আমাদের ভারত মাতাকে রক্ষা করতে। সত্যি তাদের প্রতি আমাদের শ্রদ্ধা চিরকাল থাকবে। আমার এই কবিতার মাধ্যমে আমি ছোট্ট প্রয়াস একটা কবিতা, আমার এই কবিতা দিয়ে আমি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম। ধন্যবাদ। এখন আমি একটা আধুনিক কবিতা পাঠ করব। কবিতাটা আমার খুবই ভালো লাগে, কবি শ্রীজাতের তুই চাই। ভীষণ ভালো লাগে কবিতাটা, নিশ্চয় আপনাদেরও হয়তো ভালো লাগে। কিছু কবিতা আছে দেখবেন আমাদের ভীষণ কাছের হয়, তো বারবার সেই কবিতাগুলো আমরা পড়তে চাই। তুই চাই আমি অনেকবার পড়েছি, কিন্তু মনের মধ্যে কোথাও যেন একটা ভালো লাগা কাজ করে, সবসময় মনে হয় এটাই পড়ি। তাই আজকেও নিয়ে আসছি একটা কবিতা ভালো লাগার থেকে, তুই চাই। শ্রীজাতের লেখা, কবি শ্রীজাতের লেখা তুই চাই। চলুন, কবিতা হচ্ছে তুই চাই।
কলমে হচ্ছে শ্রীজাত। আমি একটা তুই চাই, একটি সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভিতরটা, জানবে আমার লুকানো সব দোষ, আমার বদমাশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, যে নিজে থেকে আমার ভুলগুলের অংশীদার হবে, আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায়। আমি এমন একটি তুই চাই, যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপরাগতা, আমার বদমাশি, আমার উচ্ছৃঙ্খলতা। আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে নেব আমার অসহায়ত্বের ঝুলি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা, সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা। তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ, আর হাসতে হাসতে বলবে ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলি এই বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত, সাগর পাড়ে এসে প্রচণ্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা। ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি। আমি ঠিক এরকম একটা তুই চাই, যে কোনোদিন তুমি আর আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না। সত্যি আমাদের প্রত্যেকের ভাবনার মধ্যে এরকমই একটা ব্যক্তি থাকেন, যে আমাদেরকে ভালো মন্দ সব কিছু নিয়ে আমাদেরকে গ্রহণ করবেন। এরকমই মানুষ একটা আমরা সবসময় চলার পথে চাই। খুব সুন্দর কবিতা কবি শ্রীজাতের তুই চাই। এখন আমি যারা আমাকে দেখছেন, লাইভে আছেন, তাদের ঘরে যে ছোট ছোট কচিকাচারা আছে, তাদের জন্য আমি কয়েকটা কবিতা নিয়ে আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের প্রত্যেকেরই জানা এগুলো কবিতা। ভয় পেও না সুকুমার রায়ের। এই কবিতাটা আমরা যখন ছোট ছিলাম তখন বারবার পাঠ করতাম, ভীষণ ভালো লাগতো কবিতাটা। আর আরেকটা কবিতা আমি পাঠ করব কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের অঙ্ক সংখ্যা। ঠিক আছে, চলুন। সেই ছোট কচি কাচাদের জন্য আমার দুটো নিবেদন। একটা হচ্ছে সুকুমার রায়ের ভয় পেও না। এক সেকেন্ড, আমি বের করে নিচ্ছি। সুকুমার রায় বাংলা সাহিত্যের এমন একজন ব্যক্তিত্ব, যার কবিতাগুলো সত্যি আমাদের খুব কাছের হয়, মনের কাছে। শুধু কবিতা বললে ভুল হবে, গল্পগুলো ভীষণ ভালো লাগে। ছোটবেলা আমরা খুব পড়তাম, এগুলো খুব মজা লাগে। যেমন একটা কবিতার মধ্যে যেমন হাজারটা শৈশব কাজ করছে, খেলা করছে সুকুমার রায়ের কবিতায়। এক সেকেন্ড, আমি একটু বের করে নিচ্ছি। এক সেকেন্ড, পেয়ে গেছি। সুকুমার রায়ের ভয় পেও না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না। সত্যিই বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না। জানো না মোর মাথার বেরাম, কাউকে আমি গুতুই না। এসো এসো অর্থে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিকয়ে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেতায় থাকবে না। মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটা।
বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। সত্যি সুকুমার রায়ের খুব সুন্দর কবিতা, যেটা আবুল তাবুল কাব্যগ্রন্থের অন্তর্গত। আমরা দেখি বাংলা সাহিত্যাকাশে সুকুমার রায় আমাদেরকে কিছু কিছু গল্প দিয়েছেন বা কবিতা দিয়েছেন আমাদের খুব মনের কাছের। তো ভয় পেও না আমার ভীষণ আমার মনে দাগ কাটে, সবসময় ভালো লাগে, যতবারই পড়ি সেই ছোটোবেলাটাকেই মনে নিয়ে আসে। খুব সুন্দর কবিতা। এখন আমি আরেকটা পড়ব সেই ছোট বাচ্চাদের জন্য, কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের অঙ্ক সংখ্যা। খুব সুন্দর কবিতাটির বিষয়বস্তু হচ্ছে যে একটা ছেলে, সে অঙ্কতে করতে ভীষণ ভয় পায়, সে অঙ্ক সারাদিন ধরে করছে কিন্তু অঙ্কটা কিছুতে মিলাতে পারছে না। সে বলছে আমি সব পারি কিন্তু আমি অঙ্কটা তো আমার মাথায় ঢুকে না। তারপর সে বলছে যে আমি অঙ্ক করতে করতে আমার সারা দিন চলে গেল, তা আমি কখন ইংরেজি পড়বো আর কখন গ্রামার করব। তারপর সে বলছে আমার যে মাস্টার, সেই মাস্টার মশাইটা ভীষণ কেড়কেড়ে, যদি ওকে বলি আমি পারিনি তো উল্টো ও আমাকে নানা কথা শোনাবে। তো খুব সুন্দর কবিতা। সেখানে একটা ছেলের অঙ্ককে ভয় পাওয়া, সে কিছুতেই অঙ্ক মিলাতে পারছে না, তা নিয়ে কবিতাটা কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের অঙ্ক সংখ্যা। এক সেকেন্ড আমি বের করে নিচ্ছি। পেয়ে গেছি। কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের অঙ্ক সংখ্যা। বসে বসে অঙ্ক কষে পারিনে আর ভাই, কিছুতে আর আনসারটা মিলছে না যে ছাই। যোগ করে মিলল না যখন, বিয়োগ করে দেখুন তখন, একে একে গুণ ভাগও করতে ছাড়ি নাই। কিছুতে যে মিলছে না তার উপায় কোথা পাই। অঙ্ক নিয়ে খেটে খেটে সারা সকাল গেল কেটে। ইংরেজিটা কখন করি, গ্রামারই বা কখন পড়ি। কখন করি হাইজিন আর জিওগ্রাফিটাই। মরুগ্গে আর সবকে পারি, অঙ্ক নিয়ে মারামারি। মাস্টারটা বড় খেকি, আমার ব্যথা বুঝবে সে কি। ছাত্রের দুঃখ ভেবে নিজে কি তাই বুঝিয়ে দেবে। জানে কেবল কানে ধরে দাঁড় করানোটাই। একটি ওই মাস্টারের জ্বালায় কোনো ছেলে স্বস্তি না পায়। ও এসেছে স্কুলে নে অখণ্ড প্রণাম, তাই মনেতে করছি ঠিক, জানলি বিরু জানলি ফটিক, জ্বালিয়ে দিয়ে অ্যারিথমেটিক পালিয়ে কোথাও যাই। তো আমরা দেখি খুব সুন্দর, ছেলেটা বলছে যে সারাদিন ধরে অঙ্ক করছে, অঙ্ক মিলাতে পারছি না। সে স্কুলে এসেছে, এসে বন্ধুদেরকে বলছে জানলি বিরু জানলি ফটিক, মনে হচ্ছে বলছে যে মনে হচ্ছে অঙ্কটাকে আমি জ্বালিয়ে ফেলে আমি কোথাও যেন পালিয়ে যাই, আমার মাথায় কিছু আসছে না। তো শিক্ষক মহাশয়কে যে বলছে যে আমি যদি ওনাকে বলি আমার মাথায় কিছু আসে না, সে আরও চটে যাবে। তো সে বলছে আমি যেন পালিয়ে যাওয়াটাই ভালো, আমি পারি না কিছু। সত্যি খুব মজার একটা কবিতা। আরেকটা আমি নবকৃষ্ণ ভট্টাচার্যের আরেকটা কবিতা পড়ছি, কাজের লোক। আমার লাইভে যারা আছেন তাদের ঘরে ছোট ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা কবিতা নবকৃষ্ণ ভট্টাচার্যের কাজের লোক। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফুটে বনে যাই শুধু মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা, কোথা যাও শুনি যাও বলি। শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতে তাই,
ছয় পায়ে পিল পিল চলি। সত্যি খুব সুন্দর। সেই কবিতাতে আমরা দেখছি, কাজের লোক কবিতাতে আমরা দেখছি মৌমাছি আছে, ছোট পাখি আছে এবং পিপীলিকা আছে। তো আমরা দেখি মৌমাছি, একটা ছোট বাচ্চা বলছে যে তুমি নেচে নেচে কোথায় যাচ্ছ ভাই। আবার মৌমাছি উত্তর দিচ্ছে যে আমি মধু আহরণে যাচ্ছি। আবার দেখি ছোট পাখি সে কিচিমিচি করে ডাকছে এবং তাকে সেই বাচ্চাটা ডেকে বলছে দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ। সে বলছে আমি তৃণলতায় নিয়ে আসছি, কারণ ঘর বানাতে হবে, শীত চলে আসছে, তার জন্য আমি তৃণলতা আনতে গেছি। তারপরে পিপীলিকা, সে বলছে যে আমি তো শীত যেহেতু এসেছে আমার খাদ্য সঞ্চয় করে রাখতে হবে, তার জন্য আমি খাদ্য সঞ্চয় করে আনতে যাচ্ছি। তো খুব সুন্দর কবিতা, কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি আরেকটা কবিতা পড়ব। আমার খুব ভালো লাগে কবিতাটা, আমি সবসময় পড়ি। আশা করি এটা সবেরই ভালো লাগার কবিতা। শুভ দাশগুপ্তের আমি সেই মেয়ে। আমার ভীষণ ভালো লাগে, বারবার পড়ি কবিতাটা। কবিতাটা পড়লে মনের মধ্যে যেমন একটা শক্তি চলে আসে, নিজের মধ্যে একটা মানে কি বলবো, একটা ঊর্জা, মানে একটা শক্তি অনুভব করি। চলুন আমি পড়ছি শুভ দাশগুপ্তের আমি সেই মেয়ে। এক সেকেন্ড আমি বের করে নেই। দুর্বা ম্যাডাম দেখছেন, আদিমা মজুমদার বলছেন ধন্যবাদ দিদি, আপনি আজকে আমার এই অনুষ্ঠানে আছেন। সঞ্জিতা দাস, ধন্যবাদ দিদি, আপনাদের মূল্যবান সময় দিচ্ছেন আমাকে। আমার প্রিয় ম্যাডাম দুর্বা ম্যাডাম আছেন, ম্যাডাম ধন্যবাদ। শতদলদা আছেন। আমার আরেকজন প্রিয় দিদি বনশ্রীদি, মিষ্টি দিদি। গুড্ডু নাথ, ভালো নাকি দিদি? হ্যাঁ ভালো আছি, তুমি নিশ্চয় ভালো আছো? ঠিক দিদি, হ্যাঁ। আদিমা মজুমদার বলছেন আগে থেকে বুকমার্ক। হ্যাঁ দিদি, ঠিক ঠিক আছে। আমি এখন আরেকটা কবিতা পাঠ করছি, শুভ দাশগুপ্তের আমি সেই মেয়ে। কবিতাটা আমার খুব ভালো লাগে, আমি বারবার সেটা পাঠ করি। এক সেকেন্ড, পেয়ে গেছি আমি। শুভ দাশগুপ্তের আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল, পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আর আরও অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন। আমি সেই মেয়ে। বিহারে প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লামপট্ট। আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে। আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোটা স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি
শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে, কনে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির জম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মযোগে আমি সেই মেয়ে। সংসারের অসময়ের আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ঔষধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতি হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড়ও করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। আমি একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে আমি হয়ে উঠব সেই অসামান্য। খোলা চুল মেঘের মতো ডাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নপুরে বেজে উঠবে রণদুন্ধুবি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেপভাং ঘোরাং মুক্তকেশিং চতুর্বিজাং কালিকাং দক্ষিণাং মুক্তমালা বিভূতিসাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকব, আর আমার এগিয়ে যাওয়ার পথে দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই নই, হয়তো বা। সত্যি শুভ দাশগুপ্তের এই কবিতাটা সত্যি আমাদের সবেরই ভালো লাগা কবিতা, ভীষণ ভালো লাগে। কবিতাটা পড়লে মনের মধ্যে কোথাও একটা ইন্সপিরেশন, মানে একটা শক্তি অনুভব করি। সত্যি অসাধারণ একটা কবিতা শুভ দাশগুপ্তের আমি সেই মেয়ে। যারা আমার সাথে লাইভে আছেন প্রত্যেকের প্রতি রইল আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। আমার ম্যাডামকে দেখছি, বনশ্রীদিকে, আদিমা মজুমদার দিদিকে দেখছি, শতদোলদা আছেন, আরও অনেকেই দেখছি আছেন, শিখা রয় দিদি, জয়শ্রী ভট্টাচার্য দিদি বা অপূর্ব, ধন্যবাদ দিদি। আপনারা আপনাদের মূল্যবান সময় দিচ্ছেন আমাকে, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ, আমার সাথে থাকবেন। এখন আমি আরেক সুকুমার রায়ের আমার খুব ভালো লাগে, সেটাও আমার একটা ভালো লাগার কবিতা, জীবনের হিসাব। সুকুমার রায়ের জীবনের হিসাব। তো আমরা দেখি কবিতাটার মধ্যে কবি যেটা বলতে চেয়েছেন যে আমরা যারা শিক্ষিত খুব, তারা আমরা দেখি যারা পড়াশোনা জানে না বা সেই রকম আমাদের সমগোত্রীয় নয়, তো আমরা কি করি, কিছু কিছু মানুষ, সব নয়, তাদেরকে অনেক হেয় নজরে দেখি যে ওরা কিছু জানে না, মানে এরকম আমাদের মনোভাবনা থাকে কিছু কিছু মানুষের, সবের নয়। তো এখানে দেখি সুকুমার রায় বলছেন ওনার কবিতাতে যে একজন শিক্ষিত ব্যক্তি, সে বলছে একজন মাঝিকে, হ্যাঁ, বৃদ্ধ মাঝিকে বলছেন যে ভাই তুমি জানো কি সাগরের জল নোনা হয় কেন, বা কেন চন্দ্র সূর্যতে গ্রহণ আসে, বা এরকম নানা ধরনের একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে যে তুমি কি জানো। তখন মাঝি বলছে না, আমি কীভাবে জানবো, আমি কেমনে জানবো এগুলো, আমাকে কেন এসব বলে লজ্জা দিচ্ছেন। তখন বলছেন সেই ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি যিনি, উনি বলছেন তোমার তো সারাটা জীবনই বৃথা, 16 আনাই ব্যর্থ, তুমি কিছুই জানো না। তখন মাঝি, সেই বৃদ্ধ মাঝি খুব খারাপ পেল ওই কথা, মনের মধ্যে কোথাও একটা দুঃখ অনুভব করলো সেই শিক্ষিত ব্যক্তি যিনি এই কথাটা বলেছেন। তারপর আমরা দেখি হঠাৎ
নদীতে ঝড় আসলো, খুব বেশি ঝড় আসলো, নৌকো ডুবি ডুবি অবস্থা। সে সময় মাঝিকে বলছেন সেই শিক্ষিত ব্যক্তি যে মাঝি মাঝি ভাই, তুমি কি বলতে পারো আমি বাঁচবো কি না আজকে? তখন সে মাঝি বলছে যে কেন, আপনি সাঁতার জানেন না? তো সে মাথা নাড়িয়ে বলছে না না, আমি তো সাঁতার জানি না। তখন সেই ব্যক্তি মানে সেই মাঝি বলছে আমাকে তো বলেছেন আমি কিছুই জানি না, কিন্তু আপনি তো কিছুই জানেন না, এমনকি সাঁতার পর্যন্ত জানেন না, আপনার জীবনটাই তো 16 আনা বৃথা, আপনি সাঁতার জানেন না। তো খুব সুন্দর কবিতা, কবিতাটার অন্তর্নিহিত অর্থ সেটাই বোঝাতে চেয়েছেন সুকুমার রায়, যে কাউকে আমরা ছোট নজরে দেখব না, কাউকে আমরা হেয় করব না, কারণ প্রত্যেকেই প্রত্যেকের ফিল্ডে হয়তো পারদর্শী, কেউ হয়তো আর্থিক অসচ্ছলতার জন্য সে সেই রকম পড়াশোনার সুযোগ পাচ্ছে না, সেই রকম কর্মসংস্থান পাচ্ছে না, কিন্তু যে যেখানে আছে সেখানে সকলেই পারদর্শী। তো সুকুমার রায় সেটাই বোঝাতে চেয়েছেন যে আমরা যেখানে যে ফিল্ডেই থাকি না কেন, কাউকে ছোট করে দেখা সেটা মোটেও সাজে না। ঠিক আছে, আমি আরেকটা কবিতা পাঠ করছি, সুকুমার রায়ের জীবনের হিসাব। এক সেকেন্ড, আমি বের করে নিচ্ছি। হ্যাঁ, পেয়ে গেছি। খুব সুন্দর কবিতা, সুকুমার রায়ের জীবনের হিসাব। বিদ্যে বুঝাই বাবু মশাই, চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চারটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলিয়ে হাসে। বাবু বলেন সারা জনম মল্লি রে তুই খাটি, জ্ঞান বিনা জীবনটা তোর 4 আনাই মাটি। খানেক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি, মাঝিরে সে কয় আরে মশাই আর জানি। বাবু বলেন এই বয়সে জানিস নে তা কি, জীবনটা তোর নেহাত খেলো 8 আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বলতো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো, বলতো দেখি সূর্য চাঁদে গহন লাগে কেন, বৃদ্ধ বলে আমার কেন লজ্জা দেশ জনে। বাবু বলেন বলবো কি আর, বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটাই তোর 12 আনাই বৃথা। খানিক ভাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকা খালি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কোন এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি। মাঝি শোধায় সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। সত্যি খুব সুন্দর কবিতা, জীবনের হিসাব। সেখানে একজন শিক্ষিত ব্যক্তি আর একজন মাঝির মধ্যে কথোপকথন হচ্ছে। মাঝি বলছে তোমার 16 আনায় জীবনে বৃথা, কারণ তুমি সাঁতার কাটতে জানো না, তুমি আমাকে বলছো আমি এটা জানি না ওটা জানি না, কিন্তু তুমি তো সাঁতারই জানো না। তার জন্য মাঝি বলছেন যে তোমার 16 আনায় জীবনটা হচ্ছে বৃথা। সুকুমার রায় বাংলা সাহিত্যে খুব সুন্দর আমাদের জন্য খুব সুন্দর সুন্দর গল্প কবিতা উপহার দিয়ে গেছেন, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। তার আবুল তাবুল, পাগলা দাশু, খাই খাই, ডিটেকটিভ, তারপর হচ্ছে পুতুল ভোজ, সাঁতার মালিক, অসাধারণ এক একটা লেখনী, সত্যি খুব ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ। আমার সাথে যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। জয়শ্রী ভট্টাচার্য, ওয়াও, ধন্যবাদ দিদি। শিখা রয়, ধন্যবাদ দিদি। তপন রয় বর্মন বলছেন ভেরি নাইস, খুব ধন্যবাদ দাদা।
আরেক শতদলদা বলছেন আরেকজন বিখ্যাত ছড়াকার আছেন এখানে, স্মৃতি দত্ত দিদি। ঠিক, রূপরাজ দাদা আছেন, আদিমাদি আছেন, দেবযানী চৌধুরী ভট্টাচার্য আছি। হ্যাঁ দিদি থাকো। ঠিক আছে। মধু দাস মজুমদার বলছেন বাহ ভালো লাগলো, ধন্যবাদ। ঠিক আছে, সকলেই আমার সাথে থাকেন, ধন্যবাদ। এখন আমি আরেকটা কবিতা পাঠ করব। আমরা দেখি বাংলা সাহিত্যাকাশে যে রবি কখনো অস্ত যায় না, যিনি চিরকাল দীপ্তমান, চিরকাল আমাদের হৃদয়ে আছেন, আমাদের প্রিয় কবি, আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ। সত্যি কবিতা পাঠ করলে রবীন্দ্রনাথ ঠাকুর থাকবেন না সেটা ভাবা যায় না। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমি একটা কবিতা পাঠ করব, আশা। কবিতাটির নাম হচ্ছে আশা। এখন আষাঢ় মাস চলছে, এই কবিতাটা এই সময়ের জন্য খুব বেশি প্রাসঙ্গিক, তাই আমি নিয়ে আসলাম। জানি না আপনাদের কেমন লাগছে, সকলেই পাশে থাকেন। আমি আর একটা কবিতা পাঠ করছি আমাদের কবিগুরুর আশার কবিতা। ঠিক আছে। এক সেকেন্ড। এক সেকেন্ড আমি বের করে নিচ্ছি। পেজ মার্ক দেওয়া ছিল, খুলে পড়ে গেছে, কোথাও পাচ্ছি না, দেখি বেরিয়ে গেছে। পেজ মার্ক দেওয়া থাকলে সুবিধা হয়, তার জন্য দিয়ে রেখেছিলাম। হ্যাঁ, পেয়ে গেছি। আমাদের প্রাণের কবি, প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আশা। আজকের দিনে সেটা খুব বেশি প্রাসঙ্গিক। চলুন। নীল নভঘনে আশার গগনে, তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘোরের বাহিরে। বাদলের ধারা ঝড়ে ঝড়ো ঝড়ো, আউশের খ্যাত জলে ভরো ভরো। কালিমাখা মেঘে ওপারে আধার, ঘনিয়েছে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে, দুয়ারে দাঁড়ায়ে গো দেখ দেখি। মাঠে গেছে যারা তারা ফিরেছে কি, রাখাল বালক কি জানি কোথায়, সারাদিন আজি খোয়ালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে, পুবে হাওয়া বয় কুলে নাই কেউ। দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ, দড়ো দড়ো ব্যাগে জলে পড়ি জল। ছলো ছলো উঠে বাজিরে, খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাস নে গো, তোরা যাস নে ঘরের বাহিরে। আকাশ আধার বেলা বেশি আর নাহিরে, ঝড়ো ঝড়ো ঝাড়ে ভিজিবে নিচল। ঘাটে যেতে পথ হয়েছে পিছল, ওই বেণুবন দুলে ঘন ঘন। পথ পাশে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাস নে গো ঘরের বাহিরে। সত্যি আষাঢ় চলছে, আমরা দেখি দিন রাত্রি শুধু বৃষ্টি। হঠাৎ দেখা যাচ্ছে কাপড় রোদে দিয়ে আসছি, হঠাৎ দেখা যাচ্ছে বৃষ্টি চলে আসছে। যেতে যেতে দেখা যাচ্ছে আমাদের যা পরিশ্রম করে কাপড় ধোয়া হলো সব জলে ভিজিয়ে নিয়ে গেল। কখনো এই আষাঢ়ের বৃষ্টি ভালো লাগে, কখনো কিন্তু ভীষণ বিরক্ত বোধ হয়। কেন বিরক্ত বোধ হয় এর পেছনে কারণ হচ্ছে যে সব সময় বৃষ্টি বৃষ্টি যদি হয়, রাস্তাঘাটের অবস্থা একদম কাদা ভর্তি হয়ে যায়, বাড়ির রাস্তাতে বেরোনো যায় না, ভীষণ কাদা হয়ে যায়। তো সেই জন্য কখনো বৃষ্টি ভালো লাগে, কখনো বৃষ্টি আমাদের মনকে শীতল করে চলে যায়।
সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরের আশার কবিতাটা অসাধারণ একটা কবিতা। ধন্যবাদ। আমি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা কবিতা পাঠ করব, যে কবিতাটা আমার খুব প্রিয়, হয়তো আপনাদেরও প্রিয়, আমার ভীষণ ভালো লাগে কবিতাটা। কবিতাটার নাম হচ্ছে হঠাৎ দেখা। খুব ভালো লাগে, চলুন পাঠ করছি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়। আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোর মুখখানে ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনে ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অন্তত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলেন অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময়ে আঙ্গুল নেড়ে জানালার কাছে আসতে বললে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শোধল, আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে। তারপর বললেন, রাতের সব তারারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেম একা। সত্যি খুব সুন্দর কবিতা, হঠাৎ দেখা। সেই হঠাৎ দেখার সাথে আমার মনে পড়ে যায় আমাদের টলি জগতে একটা সিনেমা হয়েছে প্রসেনজিৎ আর পাত্র। খুব ভালো লেগেছে সিনেমাটার সাথে। এই হঠাৎ দেখার একটা মিল আছে। হয়তো রবীন্দ্রনাথকে ওরা ফলো করেছেন, হয়তো হতে পারে, ঠিক আমি শিওর না, কিন্তু ভালো লেগেছে খুব। সিনেমাটা আমার ভীষণ ভালো লেগেছে। এই হঠাৎ দেখার সাথে পুরো মিল খাচ্ছে, সাদৃশ্য রয়েছে, খুব অসাধারণ লেগেছে। ঠিক আছে, আমি একটু কমেন্টগুলো দেখে নিই। দেবযানী চৌধুরী ভট্টাচার্য বলছেন, আলোচনা ভালো করছেন, ধন্যবাদ দিদি। স্মৃতি দত্ত, তাহলে একদিন ছড়া শোনাতে হয়। নিশ্চয় দিদি, একদিন আমাদেরকে ছড়া শোনাবেন। হ্যাঁ ঠিক, পাগলা দাশু আমাদের প্রত্যেকের মনের কাছের একটা লেখনী। ভালো করুন। হ্যাঁ, তনুশ্রীদি বলছে বাহ, ধন্যবাদ দিদি। অনেকেই আছেন দেখছি, যারা আছেন ধন্যবাদ, আমার সাথে থাকবেন।
এখন আমি আরেকটা কবিতা পাঠ করব, সুবোধ সরকারের আমি কৃষ্ণকলি মাহাতো। কবিতাটা আমাদের সবেরই পরিচিত, আমাদের সকলেরই মনের কাছে। আমরা দেখি কখনো কখনো মেয়েদেরকে একটা জায়গা করে নিতে হলে অনেক সংঘর্ষের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয়, অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। তো আমরা দেখি আমরা মেয়েরা সবসময় দৃঢ় সংকল্পবদ্ধ থাকি যে আমাদের লক্ষ্যে পৌঁছতেই হবেই। সেই দৃঢ় সংকল্পটাকে আমরা দেখি সেই কৃষ্ণকলি মাহাতো, সেই মেয়েটার মধ্যে আমরা সেই দৃঢ় সংকল্পকে দেখতে পাচ্ছি। সে নানা ধরনের প্রতিকূলতাকে হারিয়ে সে এগিয়ে গেছে জীবনের লক্ষ্যে। সত্যি অসাধারণ কবিতা সুবোধ সরকারের কৃষ্ণকলি মাহাতো। সত্যি সেটা যদি আমরা বাস্তবে দেখি, এরকম ঘটনা আমাদের সমাজের আনাচে কানাচে কোথাও না কোথাও হচ্ছে। এসব কবিরা তো সবসময় বাস্তব প্রবণ হন, বাস্তবে যা ঘটে তাই তুলে ধরেন। বলা হয় না, সাহিত্য সমাজের দর্পণ, সমাজে যা আনাচে কানাচে যা ঘটে যায় তাকেই কবিরা নিজের ভাষা দিয়ে, নিজের ছন্দে, নিজের অনুভূতি দিয়ে সাজিয়ে তোলেন। তার নামই কবিতা। ঠিক আছে, আজকে আমি আরেকটা কবিতা নিয়ে আসছি, সুবোধ সরকারের কৃষ্ণকলি মাহাতো। এক সেকেন্ড, হ্যাঁ পেয়ে গেছি। আমি পড়ছি আমার প্রিয় একটা কবিতা, আমি কৃষ্ণকলি মাহাতো। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমার গা অমাবস্যা, আমার চুল মেষপালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা। আমার দুটো ঠাই, একটা বাঁকুড়া একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটের মেয়েদের মতো আরশোলা দেখলে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বা হাত উড়ে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল। দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। মা, আমি তোমার কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি যার কাছে PhD করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললেন, কেন রায়চক কেন? উনি বললেন, রায়চকে না গেলে PhD পূর্ণ হয় না। আমি বললাম, কেন, আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি? উনি আটকে উঠে বললেন, না না, আমার বাড়ি না। আমার PhD 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার আমি রায়চকে যাব। হোটেলের ঘরের ভেতর আমার মুকুটমণিপুরে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন। হা হয়ে দেখতে লাগলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া। আমার 2 অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন। তখনই চিৎকার, আগুন আগুন, আমি পারবো না। সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। কত কষ্ট করে, কত অপমান সহ্য করে, জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়ায় না কলকাতায়। মা, আমি চেকিং করে ভিতরে এলাম। মা, আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে। বাবাকে দেখে রেখো, মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা। বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল, আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে ধরে দৌড়াতে লাগলো। দৌড় দৌড় দৌড়, কি গতি, কি তেজ, কি আওয়াজ। আমার মনে হলো বিমান রানওয়ে ধরে দৌড়াচ্ছে না, দৌড়াচ্ছি আমি। আমি 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 কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি কৃষ্ণকলি মাহাতো। সত্যি সুবোধ সরকারের খুব অসাধারণ একটা কবিতা। আমি একটু আগেও বলেছি, কবিরা সবসময় বাস্তবের আনাচে কানাচে যেটা সমাজের ঘটে যায় তাকেই তুলে ধরেন
সেই কৃষ্ণকলি মাহাতো আমরা দেখি সমাজে কোনো সেরকম একটা কোনো নারীর ছবি দেখতে পেয়েছিলেন বলেই আজকে আমাদেরকে সেই বাস্তবতাকে কলমের মাধ্যমে তুলে ধরেছেন, ভাষা দিয়েছেন আমি কৃষ্ণকলি মাহাতো কবিতার মাধ্যমে। সত্যি অসাধারণ একটা কবিতা। আমার সময় প্রায় শেষের পথে, ঠিক আছে। এখন আমি সুবোধ সরকারের আরেকটা কবিতা পাঠ করব, খুব সুন্দর কবিতা। সেটাও আমরা দেখি আমাদের সমাজে মেয়েদেরকে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে অগ্রসর হতে হয়। আমরা যদি আমাদের প্রাচীন ভারত দেখি, সেখানে মেয়েদের অশিক্ষা, স্ত্রী শিক্ষার প্রচলন ছিল না তখন। সতীদাহ প্রথা, পণ প্রথা, বাল্যবিবাহ প্রথা, নানা ধরনের বলতে হয় কুসংস্কার আমাদের সমাজে ছিল। কিছু কিছু মহান ব্যক্তিদের সান্নিধ্য পেয়ে, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, ওদের সান্নিধ্যে আজকে আপনারা সব একটা জায়গা করতে পেরেছি, পড়াশোনা শিখতে পেরেছি, নিজের অনুভূতি ভাবাবেগকে প্রকাশ করতে পারছি। সত্যি তাদের প্রতি আমাদের ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না। আমরা সবসময় কৃতজ্ঞ থাকব সেই মহান ব্যক্তিদের প্রতি। আজকে সেই সুবোধ সরকারের শাড়ি কবিতাটা খুব আমার মনের মধ্যে খুব বেশি দাগ কাটে। কেন দাগ কাটে তার পেছনে কারণ হচ্ছে, আমরা দেখি সেই কবিতার বিষয়বস্তু হচ্ছে একটা মেয়ে যার বিয়ে হয়েছে, বিয়ের 1 বছরের মাথায় তার স্বামী মারা গেছে। তো স্বামী মারা যাওয়ার পর সমাজের কিছু কি বলবো, যাদের মনের মধ্যে কালিমা লুকিয়ে থাকে, সেই ব্যক্তিরা সেই বিধবা মেয়েটিকে কুনজর দিচ্ছে। কিন্তু সমাজের আশেপাশে যারা পাড়ার ব্যক্তিরা ছিল, কেউ কোনো আওয়াজ করছে না। মেয়েটা চিৎকার করছে, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ নিশ্চুপ। আমরা কবিতার মধ্যে দেখি নিশ্চুপ থেকে গেছে। সুবোধ সরকার হয়তো সেই একটা ঘটনা হয়তো ওনার দৃষ্টির কাছে কোথাও ঘটেছিল, তিনি দেখেছেন, সেই বিষয়টাকে এই কবিতার মধ্যে রূপ দিয়েছেন। কবিতাটার নাম হচ্ছে শাড়ি। খুব সুন্দর কবিতা। সুবোধ সরকারের শাড়ি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টি ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা জীবন সে শুধু শাড়ি উপহার পেল, সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। তারপরে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি, উপর থেকে নিচে, নিচে থেকে ডান দিকে, যাকে বলে এল। পরে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দায় থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে।
শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরে একটা মেয়ে, সে একা, কিন্তু সেই থানও এক তিনজন। পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে তিনজন। সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। সত্যি খুব দুঃখের বিষয়, একটা মেয়ে যে 19 বছরের মেয়ে, সে সদ্য বিধবা হয়েছে এবং তার শাশুড়ি তাকে থান কাপড় পরিয়ে দিয়েছে। যে বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল, অষ্টমঙ্গলায় এসে আরও 6টা পেয়েছে। সে তার জীবনে কখনো এত শাড়ি দেখেনি, কিন্তু তার কপালে ছিল সেই ঘটনা। দেখা যায় বিয়ের 1 বছর পুরো হয়নি, তার আগেই স্বামী গত হয়েছেন। কিন্তু পাড়ার যারা ছেলেরা ছিল তারা তার দিকে একটা কুনজরে দেখছে। পাড়ার 3 ছেলে তাকে তার নির্যাতন করতে চাচ্ছে। তখন সে চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু পাড়ার লোকেরা সব নিশ্চুপ, নির্বাক, কেউ কিছু বলল না। সত্যি খুব কষ্ট লাগে। সমাজে এসব ঘটনা প্রায়ই ঘটে, আমরা দেখি। আমাদের মনের কোথাও এক জায়গায় দাগ কেটে যায়, একটা বেদনার সৃষ্টি করে। সত্যি মানুষ কখনো পশুতে পরিণত হয়ে যায়, ভুলে যায় যে আমারও ঘরে বোন আছে, মা আছে, স্ত্রী আছে, মেয়ে আছে। সত্যি। আচ্ছা, আমি আরেকটা কবিতা, আমার সময় প্রায় শেষের পথে, এই কবিতা দিয়েই আমি শেষ টানব। জয় গোস্বামীর মেঘবালিকার জন্য রূপকথা। সেটাও আমার একটা ভালো লাগার কবিতা। সবটাই আমি নিয়ে আসছি ভালো লাগা থেকেই। শতদলদা বলছেন ভালো হচ্ছে সুস্মিতা, ধন্যবাদ দাদা। অনেকেই অনেক কমেন্ট করছেন, পড়ে দেখবো আমি। এখন আমি আমার লাস্ট কবিতা, জয় গোস্বামীর মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম, খুশমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়। আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না যা। সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়াল, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না আর এসব বাজে। আমি বললাম, তোমার জন্য নূতন করে লিখব তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে। মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ, শুনো, এখন আমি মেঘ নই, আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশুলায় আমায় পুরো বিছিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল দূরে কোথায়। দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে
আমি কেবল বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও ফিরে, যাও লিখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশ ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গা তোমার কাছে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহীন বনে। সঙ্গে শুধু কাগজ কলম, একাই থাকব, একাই দুটো ফুটিয়ে খাব। ধুলোবালি দু এক মুঠো যখন যারা আসবে মনে, তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথা, সেই রূপকথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস। সেসব হিসেব আর রাখিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বাইরে তখন গাছের নিচে নামছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা, কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনার মোড়া ব্যাগ হিরণী, কিশোর বেলার সেই হিরণী। সত্যি জয় গোস্বামীর খুব সুন্দর কবিতা, মেঘবালিকার জন্য রূপকথা। খুব ভালো লাগে কবিতাটা। আমাদের কাছে তো মনে হয় আর সময় নেই। শতদলদা, একটা কবিতা পড়ে আমি শেষ টেনে দিচ্ছি। কবিতাটা আমার খুব কাছের, ভবানী প্রসাদ মজুমদারের কবিতা, বাংলাটা ঠিক আসে না। যেহেতু আমরা বাঙালি, বাংলা আমাদের গর্ব, আমাদের অভিমান। সেই বাংলা ভাষাকে কেন্দ্র করে কিছু কিছু মানুষের দৃষ্টিকোণ যা তুলে ধরছি, যে কেউ কেউ ভাবেন যে বাংলাটা হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ। থার্ড ল্যাঙ্গুয়েজ, এই ভাষা জেনে কি হবে, এই ভাষাতে যারা কথা বলেন তারা হেয় গেয়, এরকম মনোভাবনা। তা একজন অভিভাবক আরেকজন অভিভাবককে বলছেন, জানেন দাদা, আমার ছেলেটা তো বাংলা জানে না, হিন্দিতে রাইমস বলে, ডিবেটস করে, কিন্তু বাংলাতে ও একদম মানে কিছুই পারে না। মানে ওই অভিভাবকের কথার মধ্যে আমরা বুঝতে পারছি ওই না পারার মধ্যেই একটা অহংকার, একটা গর্ব কাজ করছে। ঠিক আছে, শতদলদা, একটা কবিতা পড়ে আমি শেষ করব। আমার খুব ভালো লাগে কবিতাটা, খুব মজার কবিতা, ভবানী প্রসাদ মজুমদারের কবিতা, বাংলাটা ঠিক আসে না। আমরা দেখি ভবানী প্রসাদ মজুমদার বাংলা সাহিত্যাকাশের একজন বিশিষ্ট একজন কবি, যার কবিতায় আমরা দেখি সমাজের বাস্তব রূপ সবসময় উঠে আসতে দেখি। আমরা দেখি আমরি বাংলা ভাষা, বাংলাটা ঠিক আসে না, এ ধরনের অসংখ্য কবিতা আমাদেরকে ভবানী প্রসাদ মজুমদার উপহার দিয়েছেন। খুব ভালো লাগে কবিতাটা। এক সেকেন্ড, পেজ মার্ক দিয়ে রেখেছে, কোথায় চলে গেছে পাচ্ছি না। একটু আমার সঙ্গে থাকুন, শেষ করে দেব এটা পাঠ করেই। বাংলাটা ঠিক আসে না। আসলে প্রত্যেকেরই কিছু ভালো লাগা
কবিতা থাকে, যেগুলো কবিতা মনে হয় সবসময় পাঠ করি, সবসময় পাঠ করলেও মনে হয় সেটা পুরাতন মনে হয় না, মনের মধ্যে বিরক্তি বোধ আসে না, মনে হয় আবার বলি, আবার পাঠ করি। সেরকমেরই একটা কবিতা ভবানীপ্রসাদ মজুমদারের বাংলাটা ঠিক আসে না, পেয়ে গেছি আমি। ভবানীপ্রসাদ মজুমদারের বাংলাটা ঠিক আসে না। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশে ও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি, নেই কোনো চার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে। ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক। বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস ওদের পাশে না। বাংলা যেন কেমন কেমন, খুবই দুর্বল প্যান পেনে। শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘেনে। কিসের গর্ব কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোমবাস্টিক, শব্দে ঠাসা দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু পিএনপিসি। এই ভাষা তাই হলেও দেশে সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা ব্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ। মায়ের দুধের বড়ই অভাব, কোটোর দুধ খাওয়াই স্বভাব। ওই দুধে তেজ তাকত হয় না, বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে, কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্ব ভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বাইরন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহা। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগ উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। সত্যি খুব সুন্দর ভবানীপ্রসাদ মজুমদারের এই কবিতাটা। তিনি বলছেন, একজন অভিভাবকের দৃষ্টিকোণকে তুলে ধরেছেন, ভাবনাকে তুলে ধরেছেন। তিনি খুব অহংকারের সাথে বলছেন, আমার ছেলের বাংলাটা আসে না। এই কবিতাটা বলার পেছনে আমার আরেকটা কারণ আছে। আমরা যারা বাঙালি, আমরা ভীষণ ভাষা সংকটের মুখে দাঁড়িয়ে আছি। অনেকেই আমরা বুঝতে পারছি, অনেকেই বুঝতে পারছি না। তো আমাদের কিন্তু ভুল করলে শুধরানোর সময় নেই। আমরা দেখি বাংলা সাহিত্যাকাশে প্রখ্যাত সাহিত্যিক, কবি, লেখক যাই বলা যায় না কেন, মাইকেল মধুসূদন দত্ত, যিনি বাংলা ভাষাকে উপেক্ষা করে তিনি সুদূর দেশে পাড়ি দিয়েছিলেন, তিনি যখন নিজের ভুল বুঝতে পেরেছিলেন, তিনি আবার ফিরে আসছেন বাংলায়। কিন্তু আমাদের যে অবস্থা, আমাদের ভুল সংশোধন করার কিন্তু জায়গা আর নেই। আমরা আমাদের বাংলা ভাষাকে ভালোবাসবো, বাংলা ভাষার মর্যাদা রাখবো। অবশ্যই ইংরাজি জানতে হবে, ইংরাজি না জেনে উপায় নেই, বিশ্ব ভাষা বলে কথা। কিন্তু সে বলে আমাদের মাতৃভাষাকে অবহেলা করাটা মোটেও ঠিক নয়, আমি যেটা মনে করি। আশা করি আপনারাও আমার সাথে সহমত থাকবেন। ঠিক আছে,
1 ঘন্টা আপনাদের সাথে কাটালাম, খুব ভালো লাগলো। আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি বন্ধু গ্রুপকে। বন্ধু গ্রুপের প্রত্যেক সদস্যদের প্রতি রইল আমার ভালোবাসা এবং শ্রদ্ধা, এবং শ্রীযুক্ত শতদল আচার্য মহাশয় দাদার প্রতি রইল আমার অশেষ ধন্যবাদ। দাদা আমাকে এই সুযোগটুকু দিয়েছেন, ধন্যবাদ দাদা। সকলেই ভালো থাকবেন, ঘরে থাকবেন, এই শুভকামনা নিয়ে আমি বিদায় নিলাম। শুভ রাত্রি, নমস্কার।